এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শিল্প সমাজ কি, তার সাথে সাথে মার্কস কিভাবে শিল্প সমাজের সমালোচনা করেছেন, এই টপিকটা বা বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিল্প সমাজ কি বা হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। প্রথমে এখানে রয়েছে ঐতিহাসিক রূপান্তর, অর্থাৎ শিল্প সমাজ হলো এমন একটি সামাজিক ব্যবস্থা যা কৃষিকাজ ও কুটির শিল্পের পরিবর্তে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বৃহৎ আকারের কারখানা ভিত্তিক উৎপাদনের ওপর কিন্তু প্রতিষ্ঠিত ছিল। 18 শতকের শিল্প বিপ্লবের পর এই ব্যবস্থার কিন্তু উদ্ভব ঘটেছিল। তাহলে এই যে একটা শিল্প সমাজ রয়েছে বা যে শিল্প ব্যবস্থার কথা এখানে যেটা বলা হচ্ছে সেটা কি, এটা হচ্ছে এমন এক ধরনের সামাজিক ব্যবস্থা যেটার মধ্যে হচ্ছে কৃষিকাজ বা কুটির শিল্পের পরিবর্তে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বৃহৎ যে কারখানাগুলি রয়েছে সেগুলোর উৎপাদনের ওপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? তাহলে শিল্প সমাজ মূলত কি হচ্ছে, এই যে শিল্প বিপ্লব যেটা ছিল, যেখানে যন্ত্র নির্ভর যে বিভিন্ন প্রযুক্তি আর কি রয়েছিল, তো এটাই এখানেও কিন্তু শিল্প সমাজটা সেটার মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ কি, শিল্প সমাজটা হচ্ছে এমন এক ধরনের সমাজ ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা যেখানে কৃষিকাজ বা যে কুটির শিল্প সেটার পরিবর্তে আধুনিক বিভিন্ন প্রযুক্তি, তার সাথে সাথে যন্ত্রপাতি এবং বৃহৎ যে কারখানাগুলি সেটার উৎপাদনের ওপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মূল বৈশিষ্ট্য কি ছিল এই শিল্প সমাজের? এই সমাজে শ্রমের চরম বিভাজন, ব্যাপক নগরায়ন, নতুন কর্মসংস্থান, সমাজের দুটি প্রধান শ্রেণীর কিন্তু আবির্ভাব ঘটে। এক পক্ষ কারখানার মালিক বা পুঁজিপতি শ্রেণী, অন্য পক্ষ নিজেদের শ্রম বিক্রি করা শ্রমিক শ্রেণী। তাহলে শিল্প সমাজের মধ্যে কি হচ্ছে, শ্রমের চরম বিভাজন হচ্ছে, নগরায়ন দেখা যাচ্ছে, কর্মসংস্থানের বৃদ্ধি হচ্ছে এবং সমাজটা মূলত দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ছে। একটা ছিল হচ্ছে মালিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী, আর একটা হচ্ছে যে শ্রমিক শ্রেণী। ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে মার্কসের যে আর কি সমালোচনার মূল ভিত্তি। প্রথমে বলেছে যে উদ্বৃত্ত মূল্য বা শোষণ, পুঁজিপতি শ্রমিকরা তাদের পরিশ্রমের পুরো মজুরি কিন্তু দেয় না। পুঁজিপতিরা কি করছে, শ্রমিকদের তাদের পরিশ্রমের পুরো মজুরিটা কিন্তু দেয় না, বরং তাদের উৎপাদিত অতিরিক্ত মূল্য বা লাভ নিজেরা আত্মসাৎ করে যা শোষণের একটা মূল ভিত্তি। মার্কস এটা নিয়ে সমালোচনা করে এটা বলেছেন যে পুঁজিপতিরা বা যে মালিক শ্রেণীরা রয়েছেন যারা, তারা কিন্তু শ্রমিকদের যে পরিশ্রমের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু তাদের দিত না। কি করতো তারা হচ্ছে উৎপাদিত যে অতিরিক্ত মূল্য বা যেটা লাভ রয়েছে তারা কিন্তু নিজেরাই কিন্তু সেটা রেখে দিত। তারপরে বলেছে শ্রেণী সংগ্রাম। এখানে কি বলেছে দেখো, যে ক্লাস স্ট্রাগল, এখানে বলেছে শিল্প সমাজ মালিক বা বুর্জোয়া এবং শ্রমিক, যেটাকে প্রোলেতারিয়েট বলা হচ্ছে, এই দুটি পরস্পর বিরোধী শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল, যাদের স্বার্থ কিন্তু চিরকাল আর কি সংঘাতময় ছিল। যেটা নিয়ে কিন্তু আমি একটু আগেই বললাম যে এই সমাজটা কিন্তু দুটা শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে পুঁজিপতি বা মালিক শ্রেণী, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। দেন বলেছে উৎপাদন সাধনের মালিকানা, সমাজের উৎপাদনের প্রধান উপাদানগুলির ওপর মুষ্টিমেয় পুঁজিপতির একচ্ছত্র কিন্তু নিয়ন্ত্রণটা এক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে মার্কস কিন্তু এইভাবে কিন্তু সমালোচনা করেছেন। নেক্সট রয়েছে হচ্ছে বিচ্ছিন্নতা বোধ, যেটা রয়েছে প্রথমে রয়েছে পণ্য থেকে বিচ্ছিন্নতা। শ্রমিক শ্রেণী যে পণ্য তৈরি করে এবং তার উপর তার কোনো মালিকানা কিন্তু থাকে না, বরং সেই পণ্যই পুঁজিপতির হাতে অস্ত্র হয়ে শ্রমিকের ওপর কিন্তু প্রভাব বিস্তার করছে। ঠিক আছে? তাহলে এটা প্রথমত গেল হচ্ছে পণ্যের থেকে যে বিচ্ছিন্নতা। নেক্সট রয়েছে প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে, এই যে মানে পুঁজিপতিদের হাতেই কিন্তু সমস্ত আর কি, তাদের হাতে কিন্তু সমস্ত ক্ষমতাগুলো থাকছে। ঠিক আছে? উৎপাদন প্রক্রিয়া শ্রমিকের কাছে সৃজনশীল সাধনার বদলে একটি একঘেয়ে যান্ত্রিক বাধ্যতামূলক যন্ত্রণায় কিন্তু পরিণত হয়। তারপর রয়েছে সত্তা থেকে বিচ্ছিন্নতা, মানুষ তার সহজাত সৃজনশীল যে প্রজাতি সত্তা হারিয়ে কেবল বেঁচে থাকার যন্ত্র বা যান্ত্রিক উপাদানে কিন্তু রূপ নিয়েছিল। তাহলে এভাবে বলা যায় কিন্তু বিভিন্নভাবে তারা হচ্ছে বিচ্ছিন্নতা কিন্তু ছিল।
এবার দেখো বলেছে যে পণ্যের যে বিভিন্ন আর কি মহাচ্ছন্নতা এবং সামাজিক সম্পর্ক রয়েছে সেটা বলেছে। মার্কস লক্ষ্য করেন যে শিল্প সমাজে মানুষের মধ্যেকার পারস্পরিক সম্পর্কগুলো পণ্যের আদান প্রদানের কিন্তু একটা রূপ নিয়েছিল। মানুষ মানুষের চেয়ে বস্তুকে বা অর্থকে বেশি মূল্য দিতে শুরু করে। এই সময়টায় মার্কস কি মনে করেছিলেন, দেখো যে শিল্প সমাজটা কি করেছিল, মানুষের মধ্যেকার যে তাদের একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটাকে কিন্তু আদান প্রদানে আর কি পরিবর্তন কিন্তু করেছিল। এখন মানে তখন কি হলো, মানুষ কিন্তু মানুষের চেয়ে মানে বেশি মুনাফাকে বা বস্তুকে বা অর্থকে বেশি কিন্তু মূল্য দিতে শুরু করেছিল। পুঁজিবাদী বাজারে সবকিছুই পণ্যে পরিণত হয়, ফলে সামাজিক মূল্যবোধ গৌণ হয়ে পড়ে। পুঁজিবাদী বাজার ব্যবস্থা মানব জীবনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে থাকে। তারপর এটার ঐতিহাসিক পরিণতিতে কি বলেছে দেখো, মার্কস কি বুঝেছেন বা কি বিশ্বাস করতেন যে পুঁজিবাদের এই অভ্যন্তরীণ সংকট ও বৈপরীত্যই একদিন শ্রমিক শ্রেণী সচেতন করে তুলবে এবং বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু শিল্প সমাজের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, যেটা নিয়ে কিন্তু মূলত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এবং নোটস দিতে চাইছো তারা আমাদের সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।